sent to your mail as well, I think. So, and you will get about 20, something like 20, I have to check, minutes to answer some of the questions, then maybe some other things. But at the end of this lecture, I will decide it what you are going to do or tell you. So you have to answer within the given time. I will not excuse late submission. If anybody submits the answer after the scheduled time, then the marks will be deducted. For 1 minute, 1 mark. So be very careful. I'll explain the things at the end of this lecture. So let's start the lecture. This is the first time most of the students are joining when the class is starting. This is quite impressive. Anyway. Okay. So today there will be no slide presentation, but a verbal description and verbal discussion on social change. অর্থাৎ আমি বলতে চেয়েছি যে আজকে আমি তোমাদের পরীক্ষার সংক্রান্ত বিষয়ের কারণে বা রিসার্চ সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা রাখার নিমিত্তে তোমাদের এক্সাম স্লাইড প্রেজেন্টেশন আজকে করবো না, মৌখিকভাবে কিছু কথা সোশ্যাল চেঞ্জ তোমাদের লাস্ট টপিক ফর ফ্রম মাই সাইড সেটার উপর কিছু আলোকপাত করবো। তোমাদের লাস্ট ক্লাস সম্ভবত নেক্সট উইকের 22 তারিখে হবে এবং তোমাদের রিসার্চ ওয়ার্ক গ্রুপ ওয়াইজ, ইন্ডিভিজুয়ালি না, যাদেরকে গ্রুপ ওয়াইজ যেভাবে আছে আর যারা ইন্ডিভিজুয়াল আছে তাদের সেটা ভিন্ন কথা, সেটাও সাবমিট করতে হবে 21 তারিখে ডেডলাইন। যদি 21 তারিখ, হ্যাঁ বলো স্যার 22 তারিখে তো স্যার আমাদের মিড ব্রেক থাকবে স্যার। 22 তারিখে মিড থাকলে তোমরা তাহলে 21 তারিখে ক্লাসের চিন্তা ভাবনা করে 21 তারিখে আমরা কখন নিতে পারি তোমাদের মানে এই যে এই উইক শেষেই স্যার মানে মিড ব্রেক পড়বে স্যার। এই উইক শেষেই, লেট মি চেক, এই উইক শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ 18 তারিখে। আচ্ছা, আজকে ক্লাস নিলে আমরা নিতে পারছি সেকেন্ড ক্লাসটা 17 তারিখে। তো কি বললা মিড উইক, এটা তোমাদের কতদিন যাবত চলবে এটা? হ্যাঁ, 1 উইক, 1 সপ্তাহ। সো 1 সপ্তাহ হলেও তার মানে আমরা সময় পাচ্ছি। তার মানে 22 তারিখে ক্লাস আমরা ধরে নিলাম, 22 তারিখে ক্লাস না হলেও সেটা কবে নাগাদ হতে পারে? 24 তারিখে হতে পারে, রাইট? না স্যার 24 না স্যার, 29 তারিখে। জি স্যার, ওরকম স্যার 29 তারিখে। হ্যাঁ 29 তারিখে তাহলে আমাদের লাস্ট ক্লাসটা হবে আর কি। সো তাহলে তোমরা ধরে নাও তাহলে 29 তারিখে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে, আর তোমাদের সাবমিশন যেটা সেভাবে করে নেবে। আর যারা মনে করো সাবমিশন করবে না, আমি কয়জনকে অলরেডি মার্ক করেছি, তাদের বিষয়টা আমার চোখে মানে দৃষ্টিকটু মনে হয়েছে। তো তাহলে তোমরা এক্সাম আমি একটা রাখবো 29 তারিখে, সেই এক্সামে পরীক্ষায় পাশের জন্য আপ্রাণ চেষ্টা করবে, বিষয়টা বুঝে নেওয়া আর কি। সো রিসার্চ ওয়ার্ক এর জন্য আমি সবাইকে বলে দিয়েছি কিভাবে করতে হবে, ইনস্ট্রাকশন ডিটেলস দিয়েছি এবং ফিডব্যাক প্রায় দিয়েছি মৌখিকভাবে, কিছু কিছু ক্ষেত্রে লিখিতভাবে দিয়েছি এবং ইনস্ট্রাকশন লিখেও দেওয়া আছে গাইডলাইন্স অনুযায়ী। সেভাবে তোমরা কাজ যারা করছো এবং গ্রুপ ওয়াইজ বা যেভাবে করছো ভালোভাবে কাজ করবে, ভালো মার্কস এক্সপেক্ট করতে পারবে। কিন্তু যারা করছো না তারা পরীক্ষায় পাশের জন্য মানে পরিশ্রম করবে, ঠিক আছে? এতটুকু আমি তোমাদের জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। 29 তারিখে সেটা পরীক্ষাটা হবে। যদি আমি দেখি যে সবাই সব রোল আমি যদি আইডেন্টিফাই করতে পারি যে তারা তাদের রিসার্চ ওয়ার্ক সাবমিট করেছে, দ্যাটস গুড, তাহলে তোমাদের আর এক্সাম হচ্ছে না। আর যদি দেখি যে এটা সাবমিট হয় নাই, বাকি আছে, তাহলে যারা সাবমিট করে নাই তাদের জন্য পরীক্ষা, বুঝতে পেরেছ? এবং তার জন্য 29 তারিখে পরীক্ষার কোনো ব্যত্যয় নেই। এবং এই প্রথম সিলেবাস যেটা আজকে পর্যন্ত তোমাদের আমি যে মানে আজকের পরীক্ষায় যে সিলেবাসটা দিয়েছি,
এরপরে মানে যে সোশ্যাল চেঞ্জ যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেই চ্যাপ্টারে আজকে যতটুকু পড়া হবে এই পর্যন্ত পুরো সিলেবাসটাই এই পর্যন্ত পুরো সিলেবাসটা মানে হচ্ছে হলো যতটুকু বললাম আর কি, সেটা হচ্ছে হলো 29 তারিখে এক্সামের পার্ট থাকবে এবং এই পার্টটা তোমরা আদা জল খেয়ে পড়বা যাতে করে পরীক্ষায় পাস করতে পারো, বুঝতে পেরেছো? সো পরীক্ষার প্রশ্নটা অনেক হার্ড হবে আর কি। তো যারা রিসার্চ করছো তাদের স্যার 21 তারিখের হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 21 তারিখের মধ্যে শুধু যে আমরা যে ডাটাটা কালেকশন করতেছি ওইটাই জমা দিতে হবে না স্যার? আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এখন তো এটা নতুন করে 21 তারিখের মধ্যে তোমার ডেটা কালেকশন শুধু বলেছি না কি বলেছি, তুমি একটু দেখে নিও বাবা, না দেখে স্যার নিও। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। একটু দেখে নিও, আমি তোমাদেরকে কতবার বলে দিয়েছি, অনেকবার বলে দিয়েছি এবং ফিডব্যাকও দিয়েছি। সো সেভাবে তোমার দেখে কাজ করবে আর কি, ভালো কাজ করবে ভালো ফলাফল পাবে এবং কাজ করবে অথেন্টিক উইথ প্রপার হচ্ছে ডকুমেন্টেশন। এবং আমি বলেছি কোশ্চেন যেটাই হোক সবগুলোতেই আমার হচ্ছে ফুল অ্যাক্সেস রাখবে, আমি যেন ঢুকতে পারি এবং তোমাদেরকে মেইল না করতে হয়। স্যার আসসালামু আলাইকুম স্যার। চেক করতে পারে। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার রেসপন্সের বিষয়টা স্যার এটা খুবই কম স্যার, এটা নিয়ে স্যার আমরা কি করতে পারি স্যার? রেসপন্সে তোমার কি নিয়ে কাজ করছো? আমরা স্যার আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে কাজ করতেছি ইয়ুথদের। ইউথদের আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছো, কোন কোন এলাকায় বা কোথায় কাজ করছো, কাদের মধ্যে? স্যার আমরা বেসিক্যালি হচ্ছে স্যার মানে যারা 20 থেকে 25 বছর বয়সের মধ্যে আর হচ্ছে চিটাং এরিয়াতে কাজ করতেছি স্যার। চিটাং এরিয়ায় কি চিটাং এরিয়া কোন এরিয়া? চিটাং তো একটা বিশাল বড় একটা এরিয়া, এখানকার কোন কোন পার্টে কাজ করছো বা কিভাবে কাজ করছো? স্যার আমরা মূলত স্যার এজ লিমিট নিয়ে কাজ করতেছি, এমনিতে গুগল ফর্মটা হচ্ছে পাবলিশ করলাম আর কি। গুগল ফর্ম ইউজ করে কাজ করছো? জি স্যার। তা তুমি এই কোশ্চেন গুলো কাদেরকে ডিস্ট্রিবিউট করেছো, কিভাবে ডিস্ট্রিবিউট করেছো, এটা তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেখানে তোমাকে বলেছি আনএমপ্লয়মেন্টে কাজ করলে আনএমপ্লয়মেন্ট অথরিটি তোমার চিটাগাং কারা আছে, তারপরে হচ্ছিল বিভিন্ন রকম হচ্ছিল যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোকে ইন্টারভিউ করতে হবে, তাই না? আমি এগুলো বলে দিয়েছিলাম, সো আমি রিপিট করবো না বিষয়গুলো। আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি কিভাবে কাজ করতে হবে এবং এই ইনফরমেশন অবশ্যই পাওয়ার কথা এবং সেভাবে করতে হবে। কাজ করার আগে টপিক রিলেটেড আমি বক্তব্য দিয়েছিলাম, ডেটা কালেকশনের ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে, তো সেটা তোমাকে ম্যানেজ করতে হবে। তো তুমি চিটাগাং কি কোন কোন জায়গায় করছো, আবার অন্য একটা এরিয়া নিবা কিনা, বা তুমি ডেটা অ্যাক্সেস করবে কিভাবে, সেটা তোমাকে তো ম্যানেজ করতে হবে। এই কারণে তো টপিকসটা নেওয়া, এই জন্য তোমাদেরকে গ্রুপ করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা সবাই মিলে ডেটা কালেক্ট করতে পারো। রেসপন্স স্কোপ বলে তোমাদের মোট কত রেসপন্স আসছে? স্যার অ্যারাউন্ড 100। অ্যারাউন্ড 100 নট সাফিসিয়েন্ট। তোমাদেরকে আমি আইডিয়া দিয়েছিলাম যে কিভাবে করতে হবে, এখন তোমরা কাজ করো সেভাবে কাজ করো। আর ডেটা কালেকশনের মিনওয়াইল তোমরা যেটা কাজ করতে পারো যে ইন্ট্রোডাকশন, তারপরে লিটারেচার রিভিউ বা ডেটা কালেকশনে হচ্ছে যে পন্থা কিভাবে কাজ করছে, যে মেথডের মধ্যে লিখতে হয় যেভাবে বলে দিয়েছি, এই টপিকস গুলোর উপরে তোমার পয়েন্টস গুলোর উপর তোমরা অলরেডি লেখাগুলো লিখে ফেলো, যাতে করে ডেটা কালেকশনটা তোমাদের হইতে হইতে তোমার এইগুলো লেখাগুলো সুন্দর হয়ে যায় এবং রিভিউ করতে পারো। মেনুয়াল তুমি মনে করো যে 21 তারিখে তোমার হচ্ছে ডেডলাইন দেওয়া আছে, এর আগে 2-1 দিন আগে তুমি যদি ডেটাগুলো সবগুলো দেখে তোমার গুগল ফর্মস ইউজ করে তো অলরেডি ডেটা অ্যানালিসিস হয়ে গেল, সেখান থেকে কপি করে নিয়ে তুমি এখানে ডিসক্রিপশন কি কি করতে তৈরি করে ফেলবা, নিয়ে তারপর কনক্লুশন সুন্দর করে লিখে সবগুলো ঠিক করে ফেলবা। এবার তোমরা কাজ ঠিক করে নাও এবং ডেটা আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই তোমরা নিয়ে আসার চেষ্টা করবা। আমি ইনস্ট্রাকশন খুব সুন্দর করে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, সো আমি আশা করবো তোমরা সেভাবে কাজ করবা এবং কাজ করলে কাজ করা শিখবা। এটা ফোর্স করে কিছু না, এটা হচ্ছে তোমাদের মানে স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যে স্প্রেডশিটে আমাদের গুগল ফর্মের লিংক গুলো দিয়েছি, ওখানে ধরেন স্যার আজকে দিলাম ফর্মের লিংকটা, কালকে ফর্মের মানে স্প্রেডশিটে আবার ঢুকে দেখি যে ফর্মের লিংকটা ডিলিট করা, মানে যারা আপলোড করতে চায় তারা আর কি মানে অন্যদেরটা ডিলিট করে ফেলে স্যার। আর আমারটা এই পর্যন্ত স্যার 4 বার ডিলিট হয়েছে আমার নামের পাশ দিয়ে। স্যার এটাই আচ্ছা যদি ঠিক একটু আছে, তাহলে বলে দিতেন আমি সবাইকে। আজকে এডিটিং এর জায়গায় শুধু দিয়ে দেবো কমেন্টস এর একটা অপশন আছে, কেউ ডিলিট কিছু করতে পারবে না, ঠিক আছে?
তো তোমরা হচ্ছিল আবার হচ্ছে তোমার যে আছে বিষয়গুলো সব অ্যাড করে দেবো, আর আমি ওই এডিটিংটা এখন ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে সেখানে হয়তো কমেন্টস বা ইত্যাদি অপশন রেখে দেবো, যাতে করে কেউ কারোর উপরে আর কোনো ডিলিট কিছু করতে না পারে। সো তোমাদের প্রবলেম সলভ, ঠিক আছে। আর তোমরা পার্সোনালি তোমাদের যে ডকুমেন্টস গুলো, আমি যেহেতু আমি আমার ইউনিভার্সিটির চুয়েটের ইমেল আইডি তে ঢুকবো, সো তোমরা আমাকে ওখানে ওই তোমাদের ডকুমেন্টস গুলো যখন আমি ঢুকবো তখন সেখানে আমাকে অ্যাক্সেস দিয়ে রাখবা, কারণ আমি এটা ওপেন করে ঢুকবো, তাহলে অটোমেটিক্যালি গুগল সেটা আইডেন্টিফাই করে ফেলবে যে আই এম দ্য পারসন। সো তোমাদের ডকুমেন্টস গুলোতে আমাকে অ্যাক্সেস দিয়ে রাখবা, যাতে করে আমি যখন তখন ঢুকে আমি দেখতে পারি বিষয়গুলো, এবং তোমাদের সবগুলো লিঙ্ক যেন আমার ওই স্প্রেডশিটে থাকে। বুঝতে পেরেছো? সো আমি ক্লাস শেষ হওয়ার পরে প্রথমে হচ্ছিল আগে জোহরের নামাজ আমার এখনো বাকি আছে কিছু, সেটা নামাজ পড়ে নিয়ে তারপরে হচ্ছিল আমি ইয়ে করবো আর কি, তোমাদের স্প্রেডশিটটা ঠিক করে ফেলবো। বুঝতে পেরেছো? জি আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে তোমরা সেভাবে তোমাদের ডেটা কালেকশন কিভাবে করতে হবে তোমরা সুন্দরভাবে করে নেবে এবং সেভাবে ঠিক মতো কাজ করবে, এবং সবগুলো বিষয়ের হচ্ছে অথেন্টিকেশন ডকুমেন্টেশন আমি যেভাবে বলেছি সেগুলো সেভাবে কাজ মেনটেন করে অ্যাপেন্ডিক্স হিসেবে সাবমিট করবে আমার কাছে, এবং সবগুলো তোমাদের কাজের মধ্যে যেন আমার পুরো ফুল অ্যাক্সেস থাকে সেটা তোমরা এনশিওর করবে। যদি আমি না পাই, যদি দেখি কোনো সমস্যা হচ্ছে, আমি তোমাদেরকে বারবার ইনফর্ম করতে পারবো না। তুমি যদি না করে থাকো সেটার জন্য তোমাকে দায়ভার বহন করতে হবে, অর্থাৎ সেটার ইভালুয়েশনটা পোর হবে। সো তোমরা এগুলো বিষয়ে ভেরি কেয়ারফুল থাকবে। ওকে, তো আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি, এখন লেকচারে আমরা চলে যাই। নেক্সট ক্লাসে আমি স্লাইড প্রেজেন্টেশন করব, সেটা যদি হয় 29 তারিখে, ওয়েল অ্যান্ড গুড। তো তবে তোমরা দোয়া রাখো যেন আমাকে হসপিটালাইজ না হতে হয়, কারণ আমার জন্ডিসটা অনেক বেশি বেড়ে গিয়েছে। টেস্ট করে দেখলাম 83, যেটা থাকতে হবে 2 to 17, লাস্ট টাইম ছিল 69। সো আমার অবস্থা বেশি ভালো নয়। যদি আমি 29 তারিখে হসপিটালাইজড এর আগে হয়ে যায় তাহলে ভিন্ন কথা, তোমাদেরকে আমি সেটা অন্য একটা সময় আমরা ইয়ে করে নেবো, আদারওয়াইজ তাহলে সময় তো হতে হবে না আর কি। এনিওয়ে, আল্লাহ ভরসা, দোয়া রেখো আমার জন্য। আমরা আজকে লেকচার শুরু করি, অলরেডি আমাদের অনেক সময় চলে গিয়েছে। আমরা আজকে আলোচনা করবো সোশ্যাল চেঞ্জ নিয়ে। Let me start my recording and stop the video sharing because I'm not sharing my slides today. So start the recording. Yes. সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন। আমরা সামাজিক পরিবর্তনের কনসেপ্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি ফার্স্ট লেকচারে। তারপরে আমাদের আলোচনা এসেছিল, সেটা কিভাবে এসেছিল যে আমরা যখন আলোচনা করছিলাম যে ইভলিউশন বা বিভিন্ন থিওরি, হার্বার্ট স্পেন্সার বা এগুলো নিয়ে, ইভলিউশন কি, সোশ্যাল ইভলিউশন কি, এগুলো আলোচনা করছিলাম, তখন আমাদের চেঞ্জের কিছু কথা এসেছিল। এনিওয়ে, স্লাইড তো আমি শেয়ার করছি না, আমি একবার বলে দিয়েছি। তো আমরা যেটা বলছিলাম যে সোশ্যাল চেঞ্জের বিষয়টা, তো চেঞ্জ বিভিন্ন ভাবেই আসতে পারে। চেঞ্জ হতে পারে সামাজিক, মানুষের সমাজস্থ মানুষের আচার আচরণের মধ্যে দিয়ে, চেঞ্জ আসতে পারে কালচারাল, মানে ইনস্টিটিউশনাল যে চেঞ্জ, এগুলোর মাধ্যমে আসতে পারে, বা সমাজের যে কাঠামো। তো আমরা বলছি আচার আচরণ, তোমার দেখো আচার আচরণের মধ্যে পরিবর্তন সেটার মাধ্যমে আসে। হ্যাঁ, এক ধরনের আচার আচরণ আগে সোসাইটিতে এরকম ছিল, সেটা চেঞ্জ হয়ে এখন এক ধরনের আসছে, এবং সেটা তোমরা দেখতেই পারো বিভিন্ন সোসাইটিতে চেঞ্জের আচরণের পরিবর্তন কিরকম। হ্যাঁ, তো যেমন আগে হচ্ছে জমিদার বা ইত্যাদি থাকলে সেখানকার আচরণ একটা প্যাটার্ন ছিল, আর জমিদার যাইতেছে রাস্তার পাশে যদি লোকজন যায়, প্রজা যারা আছে তারা দেখে রাস্তা থেকে নেমে সাইডে চলে গেছে বা খেতে মতো নেমে চলে গেছে সম্মানার্থে, বা হচ্ছে ওখানেই থেমে গিয়ে কুর্নিশ করছে। ক্লিয়ার? কিন্তু এখন জমিদার যদিও তাদের লিডার হিসেবে ট্রিট হতো, এখন মনে করো এলাকার XYZ বা এমপি, মিনিস্টার বা যাই হোক, তাকে সম্মান জানায়, কিন্তু এমন অর্থ এই নয় যে তার জন্য হচ্ছে মাথা নুইয়ে পড়ে যাওয়া, বা হচ্ছে রাস্তা থেকে পড়ে একবারে মাটির মধ্যে শুয়ে পড়ে যাওয়া বা প্রণতি জানানো, সেরকম না। যেমন ধরো যখন হচ্ছে হলো যে যে সোহরাব রুস্তম উপন্যাস তোমরা নিশ্চয়ই পড়েছো, শাহনামা উপন্যাস, সোহরাব রুস্তম, কে পড়েছো তোমরা? বীরগাথা সোহরাব রুস্তমের। আচ্ছা, শাহনামা উপন্যাস পড়েছো তো? হ্যাঁ, যদি পড়ে থাকো সেখানে দেখ, সরি, anyway, so let me share my some of the historical events.
তো সোহরাব রুস্তমের অনেক ঘটনায় তোমরা পড়ে আসছো, কিন্তু তোমরা হয়তো এটা জানো না যে হায়াতুস সাহাবার মধ্যে এদের একটা কাহিনী আছে। হায়াতুস সাহাবা মানে সাহাবীদের জীবন গ্রন্থ। তো তোমরা তো এটা পড়ার সুযোগ হয়নি বা এটা রেফারেন্স কখনো হয়তো পাও নাই। তো এখানে আছে যে সোহরাব রুস্তম ওদের মানে যে সম্রাট, তাদের নির্দেশে রুস্তম আসছে তার বিশাল বাহিনী নিয়ে। ওই যে কি ওটাকে বলে, ইরাকে কোন নদী আছে বলতো, কে বলতে The পারবে? Tigris and Euphrates. হ্যাঁ, টাইগ্রিস ইউফ্রেটিস বা দলজা ও ফোরাত, এই দুটা বাংলা নাম বলে আর কি। তো ফোরাত নদীর মানে তীরের কথা বলছি আমি। সেখানে মুসলিম বাহিনী ছিল, সেটা হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। তো তারা এমন কিছু কাজ করেছেন যেখানে তারা ওই বিপক্ষ দলের সেনাপতি অর্থাৎ রুস্তম বাহিনী, তারা দেখেছে যে এদের পাওয়ার কামিং ফ্রম দ্য অলমাইটি, মানে তারা কিছু নিদর্শন দেখেছে। সেটা আমি বলছি না, কারণ অনেকের জন্য বেশি কনফিউশন হতে পারে। তো কনফিউশন করলে ইমানের ক্ষেত্রে সমস্যা হবে। তো তোমরা হায়াতুস সাহাবা এই গ্রন্থ, এখানে তোমরা হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নদী পার এই ঘটনা পড়ে নেবে। তো তারা যখন হয়ে গেলেন, তো আমরা যেটা সরি সবুজ কিছু বলছো তুমি? স্যার কত নম্বর এটা? তবে সাদ বিন আবি ওয়াক্কাসের রাদিয়াল্লাহু আনহু যে সমুদ্র পার বা নদী পার, ওই ফোরাত নদী, এটা তো ওটা দেখলে পেয়ে যাবে আর কি। আমি এখন সম্ভবত তৃতীয় খণ্ড না পঞ্চম খণ্ড, আমি একটু ভুলে গেছি, আমার ডাইরেক্ট পেজ অবশ্য বলতে পারছি, কিন্তু ওখানে আমি পড়েছিলাম। তো সেখানে দেখে নিও আর কি। সেখানে ঘটনা আছে, তখন সৌরভ ভয়ের মানে তারা যুদ্ধ করবে না, তারা ভয় পেয়ে গেছে। সরি, রোস্তম পরে হচ্ছে রাজার হচ্ছে এই নির্দেশে তাদেরকে অত্যন্ত সম্মান সম্বর্ধনা দিয়ে তাদের নিয়ে আসা হয়। তো মধ্য কথা আমি যেটা বলতেছি যে কুর্নিশ করা যেটা বিষয়, তো ওখানকার সম্রাটের সিস্টেম কি ছিল যে সম্ভবত সেখানকার সম্রাট ছিল হেরাক্লিয়াস মেবি। তো সেখানে তার দরবারে যারাই উপস্থিত হবে প্রত্যেকে রাজাকে হচ্ছিল সম্মান জানানোর জন্য একদম মাটির মধ্যে সিজদা দিতে হতো। তো এই মুসলিম বাহিনী থেকে দুজনকে তারা ডাকছে যে তোমাদের প্রতিনিধি আমাদেরকে প্রেরণ করো, কি বলতে চাই আমরা শুনি, যুদ্ধ আর করবো না। তো তারা গেছে, তো তারা যে আর হচ্ছে তাদেরকে সিজদাও করেনি, কিছু করেনি। এবং তাদের যাওয়ার কাছে পিছনে আরো অনেক কাহিনী ছিল, মানে কি কি ঘটনা ঘটেছে সেগুলো আমি এক্সপ্লেন করছি না, যেহেতু আমাদের টপিক ভিন্ন। তো আমরা বলছি যে তারা সিজদা করেনি। কেন করেনি? তখন বলছে যে আমাদের একটা সিস্টেম। তো বিহেভিয়ারাল যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, যে সবাই যে করলো সিজদা করার বিষয়, তখন বলছে যে আমাদের সিজদা করার সিস্টেম শুধু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা সিজদা করি। আমরা নবীদেরকেও সিজদা করি না, নবী আমাদেরকে শিখেছেন যে সিজদা শুধু যে সৃষ্টি করেছেন তারই পাওয়ার উপযুক্ত, এবং কোনো মানুষ সিজদার উপযুক্ত নয়। সেও মানুষ, আমিও মানুষ, বরঞ্চ যেভাবে আমাদের চলা দরকার সমতার মাধ্যমে বা একে অন্যের অধিকার রক্ষার মাধ্যমে, আমরা সেভাবেই চলবো। সো যেহেতু আপনি একটা পজিশনে থাকলে আপনাকে আমরা সম্মান করি পজিশনের কারণে, কিন্তু আপনাকে সিজদা করা হচ্ছে আমাদের নিয়ম বহির্ভূত। দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমরা আপনাকে করতে পারবো। তো এইভাবে জানার পরে যেহেতু রাজা অন্য দেশের কালচার সেটাকে সম্মান করেছে, তো আমরা বলছি কালচার হচ্ছে যেটাই হোক, এথনোসেন্ট্রিজম তোমাকে যখন পড়িয়েছিলাম, তো সকল কালচারকেই হচ্ছিল মানে রেসপেক্ট করা, কারণ সেটাতে তারা অভ্যস্ত এবং সেটাকে আমরা বুঝতে হবে সেখান থেকে তারা আসছে, তাই না? এখানে ফোর্সের কিছু নেই। কেউ যদি কারোটা মনে করে ভালো, সেটা গ্রহণ করতে হবে, তার পার্সোনাল চয়েস। তো সেখানে সে কর্নিশ ওইভাবে সিজদা করে নেয়। তো এখন বলছিলাম যেটা আমাদের এক্সাম্পল আসছিল, তো এই আচরণের যে পরিবর্তনের বিষয়টা, হ্যাঁ হয়তো তারা কোনো এক সময় করতো, কিন্তু যখন মানে এরকম পাইলো তারা চেঞ্জ হয়ে আসলো। তো এইভাবে বিভিন্ন সোসাইটির আচরণের পরিবর্তন করে সোসাইটির চেঞ্জের বিভিন্ন রকম কাজ কারবার চেঞ্জ দেখতে পারি। আবার মনে করো যে অনুষ্ঠান বা প্রথা প্রতিষ্ঠান যেটা আমরা কথা বলছি, সেখানেও বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। তারপরে সমাজের কাঠামোর পরিবর্তন, আমাদের কাঠামোর মধ্যে এক্সাম্পল দিকে বেজ অ্যান্ড সুপার স্ট্রাকচারের কথা বলেছেন মার্কসের ডেফিনেশনের মাধ্যমে, মার্কসের আলোচনায় আমরা দেখেছিলাম ফোর্সেস অফ প্রোডাকশন, মিনস অফ প্রোডাকশন, এটার যদি পরিবর্তন ক্যাপিটালিস্ট সোসাইটিতে, হ্যাঁ ক্যাপিটাল যদি মনোপলিস্টিক হয়ে যায় তাহলে সেখানকার এক ধরনের সিস্টেম হতে পারে। আবার যদি মনোপলিস্টিক না হতে ডাইভার্সিফাইড হয়ে যায় তাহলে সেখানে আরেক ধরনের আসবে। তো আবার যে এটার কারণে যে যদি এই মোড অফ প্রোডাকশন বা ফোর্সেস অফ প্রোডাকশন, অর্থাৎ যেটার মাধ্যমে তুমি যন্ত্রপাতি কলকারখানা এটার মাধ্যমে তুমি উৎপাদন করো এবং তোমার এটার জন্য পুঁজি দরকার, তাহলে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে ফোর্সেস অফ প্রোডাকশন বলছি এবং পুঁজি যেটা হচ্ছে হলো ক্যাপিটাল বলছি, এবং এই পুঁজি এবং ইনফ্রাস্ট্রাকচার দিচ্ছে কে, যে হচ্ছে ক্যাপিটালিস্ট, এবং সেখানে শ্রম দিচ্ছে হলো শ্রমিক, তাই তো? তো সেটাই দেখো এখন ডাইভার্সিফাইড বিভিন্ন ভাবে চলে গেছে, যে এখন সেটা শ্রমের ডেফিনেশন ওখানে চেঞ্জ বিভিন্ন হয়ে আসছে, তাই না?
এবং শুধু যে এক কেন্দ্রিক লোকজন বা একই কোনো অর্গানাইজেশন বা তারা মনোপলি করছে তা না, এখানে বিভিন্ন রকম আরো আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছিল যে এখন হচ্ছিল আবার আমরা টেকনোলজির মধ্যে অটোমেশন বিভিন্ন রকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার ইত্যাদির মাধ্যমে এগুলো উৎপাদন প্রক্রিয়া বা হিউম্যান লেবারটাকে কমিয়ে নেওয়া। আবার হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এডুকেশন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিভিন্ন রকম ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলো তো আমরা চেঞ্জ এগুলোর মাধ্যমে দেখতে পারি, রাইট? এবং এটা করে আমাদের কালচারের যে উপরে কাঠামো যেটা সমাজের সুপার স্ট্রাকচার বলেছে, যেখানে এডুকেশন, রিলিজিয়ন, কালচার ইত্যাদি বিষয়গুলো আছে, সেগুলোর বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাই। তো আমরা এভাবে দেখতে, তারপরে বলছে যে এইভাবে বিভিন্ন কিছু পরিবর্তন আমরা দেখতে পাই এবং এই পরিবর্তনগুলো একটা আরেকটার সঙ্গে বিভিন্নভাবে রিলেটেড। তো পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে বিভিন্ন আমরা কারণ দেখতেই পারি। বিভিন্ন তাত্ত্বিকগণ বক্তব্য দিয়েছেন। মরিস জিন্সবার্গ বলে একজন সোশিওলজিস্ট, তিনি পরিবর্তনের কারণ এক্সপ্লেইন করেছেন যে ব্যক্তির সচেতন উদ্দেশ্য এবং তার সিদ্ধান্ত অর্থাৎ কনসাসনেস লেভেলটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে চেঞ্জের ক্ষেত্রে। এখন তুমি একজন সচেতন ছাত্র, তুমি জানো যে তোমার একজন সচেতন ছাত্র হিসেবে, স্টুডেন্ট হিসেবে তোমার রেসপন্সিবিলিটি কি, যে কোর্স ওয়ার্ক যেগুলো টিচার তোমাকে যেভাবে সাজেস্ট করেন সেভাবে সেগুলো কমপ্লিট করা এবং তার থেকে তোমার যেটা নেওয়ার অর্থাৎ শিক্ষা গ্রহণ করার, তুমি সেটাই ভালোভাবে করবে। তুমি যদি এখানে তুমি টার্গেট তোমার যদি ক্লিয়ার না হয় এবং এখানে তুমি গড়িমসি করো, তাহলে তোমার হচ্ছে আলটিমেট অ্যাচিভমেন্ট তোমার ভালো হবে না। আর তুমি যদি তোমার দায়িত্ববোধ সম্বন্ধে সচেতন হয়ে থাকো, হ্যাঁ, এবং তুমি বলছো যে যেহেতু আমি আসছি, কেন নিজের সঙ্গে আত্মপ্রতারণায় আমি লিপ্ত হবো, কেন নিজের কাজটা ঠিক করবো না, আমি কেন হচ্ছিল মানে এতে গা ভাসিয়ে দিয়ে চলবো, হ্যাঁ। তো নিজের মধ্যে তোমার যদি এই সেন্স বোধ ডেভেলপ হয়, তবে তুমি নিজে থেকে নিজেই হচ্ছে গাইডেড হবে, কন্ট্রোল হবে এবং পরিচালিত হবে। আর যদি তোমার মধ্যে এই সেন্সটা ডেভেলপ না করে, আরে পড়াশোনা কোনো মধ্যে পাস করলেই হলো, এই যদি হয়ে থাকে, তুমি আগে থেকে তোমার মরালটিকে তুমি নষ্ট করেছো, তোমার পার্সোনালিটি তুমি গিয়ে করে মানে নষ্ট করে ফেলেছো। তো তোমার ডেভেলপমেন্ট হওয়াটা পরিকল্পনা মানে আলটিমেট ডেভেলপমেন্ট হওয়ার সময়টা কম। আর কিছু হলেও এই যে তোমার জিনের মাধ্যমে তোমার ফ্যামিলির মধ্যে ওই বংশটার মধ্যে এদের মধ্যে এই ট্রেসটা চলে যেতে পারে কিছুটা, হ্যাঁ, তাদের মধ্যে আলটিমেটলি ড্রেল হওয়ার সম্ভাবনা বা নেগেটিভ একটা কিছু আসার সম্ভাবনা থেকে যায়। এগুলো বিভিন্ন রকম বিষয়গুলো ছাপ চিহ্ন থেকে যায়। তোমার নিশ্চয়ই সায়েন্স স্টুডেন্ট হিসেবে জানো বিভিন্ন ভাবে এগুলো হয়ে থাকে, সেগুলো এক্সপ্লেনেশন আমি করছি না। তো রেসপন্সিবিলিটি তোমাকে বুঝতে হবে, তুমি তোমার কনসাসলি লেভেল কিরকম হয়েছে এবং সেই অনুযায়ী তুমি কাজ করছো কেনা। তারপরে বলছে যে যে তোমার হচ্ছিল পারিপার্শ্বিক বিষয়ের রেসপন্স হিসেবে তোমার হচ্ছিল যে আচার আচরণের বিষয়গুলো। আমরা যখন গভর্নমেন্ট আলোচনা করতে গেছিলাম বিভিন্ন রকম গভর্নমেন্ট ব্যবস্থা, সেখানে আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম সেটা তোমার মনে করলে করতে পারবে। তারপরে কালচার আরো বিভিন্ন এক্সাম্পল দিয়েছি, সেখানে চেঞ্জের বিষয়গুলো আমরা এক্সাম্পল দিয়েছিলাম, পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে কিভাবে হয়ে থাকে। আমরা আরো অনেক এক্সাম্পল টেনে নিয়ে আসছিলাম। আমরা দিনাজপুরের সাঁওতালের এক্সাম্পল নিয়ে আসছিলাম, সেখান থেকে সে একজন শিক্ষিত হয়ে সে এলাকার লোকজন তাকে ডিপেন্ড করেছে, আর সে এই কি ওই মাইক্রো ক্রেডিট ইত্যাদি নাম বলে এলাকার এমনি তারা গরিব লোকজন, তাদের আবার টাকা পয়সা চম্পট দিয়েছে। তার শিক্ষার মানে কি হলো, মানে শিক্ষা দিয়ে একটা সে মস্ত একটা চোর হয়ে গেল, হ্যাঁ, তার ফ্যামিলির জন্য দুর্নাম বয়ে নিয়ে আসলো, আর হচ্ছে পুরা কমিউনিটির বিশ্বাসকে তছনছ করে সে চলে গেল, ঠিক আছে। তো এরকম আমরা দুষ্ট গরুর যে শূন্য গোয়াল ভালো, কিন্তু আমরা অনেক দুষ্ট গরু আশপাশে দেখতে পাচ্ছি। তো আমাদের উচিত সে এই জন্য নিজেদেরকে সংশোধন করা এবং সংশোধনের পথে চলা। এনিওয়ে, তো চেঞ্জ বিভিন্নভাবে হতে পারে। তারপরে বলছে বাহ্যিক প্রভাব। এখন বলতেছে যে সংস্কৃতি যে যোগাযোগ, তারপরে যুদ্ধ বা বিগ্রহ ইত্যাদি বিষয়গুলো যেমন আছে, বা ইনফ্রাস্ট্রাকচার, মনে করো চিটাগাং ঢাকার যে সম্পর্কটা, এখন কমিউনিকেশন অনেকদিন পরে রোড ঠিক হলো। আমার মনে আছে একবার আমি 2015 হবে কি 14 এরকম সময়ের দিকে, বা এর মাঝামাঝিতে বা 13তে হবে, মানে একবার হচ্ছে ঢাকা থেকে চিটাগাং থেকে ঢাকায় আসতে আমার 23.5 ঘন্টা লেগে গেছে বাসে। তো সেবার আমার খুব বিটার এক্সপিরিয়েন্স, 23.5 ঘন্টা রাস্তায় কাজ চলছিল, বিভিন্ন রকম জ্যাম ট্যাম হ্যান ইত্যাদি মিলে 3.5 ঘন্টা ঢাকায় পৌঁছেছি। পরবর্তীতে আমার বেতন যাই হোক, আমি প্লেনে মোটামুটি যাতায়াত করেছি, বাড়ি থেকে সাপোর্ট নিয়েও যাতায়াত করেছি, বেশ কয়েকবার ঢাকায় আবার যাতায়াত করতে প্লেনে গিয়েছি। চুয়েট থেকে তাও আবার সমস্যা, চুয়েট থেকে এয়ারপোর্টে যেতেও 3.5 ঘন্টার মতো, রাস্তা এমন খারাপ ছিল 3.5 ঘন্টার মতো লেগে যেত, তাও ভাড়া গুনতে হতো প্রচুর। তো আমি গিয়েছি, আমার ফ্যামিলি সাপোর্ট দিয়েছে, কারণ আমার ফ্যামিলি কোনো চাহিদা ছিল না আমার কাছ থেকে, তাদের টাকা পয়সা কোনো দরকার ছিল না, সো আমি খরচ করেছি। তো আস্তে আস্তে যখন এখন দেখো এখন অনেক সময়টা কমে গেছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, যেভাবে সেটা প্রজেক্ট লম্বা করেই হোক, যারা খাদক তারা খেয়েই হোক বা যেভাবে হোক, কাজটা শেষমেশ হয়েছে কিছুটা, যাই হোক তোমরা দেখতে পাচ্ছ। তো এখন মনে করো যে সময়টা অনেক কমে গেছে। এই যে চেঞ্জ কমিউনিকেশন, এটার মধ্যে চেঞ্জ আসছে, তাহলে বিজনেস বা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার
বা হচ্ছে মুভমেন্ট, কমিউনিকেশন, ইনফরমেশন আদান প্রদান ইত্যাদি বিষয়েও অনেক চেঞ্জ তোমরা লক্ষ্য করতে পারবা। এভাবে তারপরে যে বিভিন্ন রকম গোষ্ঠীর প্রভাব, এটা দেখতে পারো বিভিন্ন রকম গোষ্ঠীর প্রভাব কিভাবে তোমাদের আশপাশে থাকলে তোমরা দেখতে পারবো, আমি এটা নিয়ে এক্সপ্লেন করছি না। এইভাবে আসলে মধ্য কথা হচ্ছিল এই বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যক্তির প্রভাব, মানে ব্যক্তির প্রভাবের কথা যদি বলো, আমরা তোমরা যে মতাদর্শ হও না কেন, আমি নিউট্রাল ভাবেই বলছি আর কি, ব্যক্তির যদি ইনফ্লুয়েন্স, যেমন আমাদের যেমন করে আমাদের স্বাধীনতার ক্ষেত্রে যখন 1971 সালে বা এর আগে সবাই একতাবদ্ধ হয়েছে, কারণ মেইন প্রয়োজনটাকে উপলব্ধি করে যে আমাদেরকে মুক্তি হতে হবে, যে আমাদের উপর নিষ্পেষণ হচ্ছে বা আমরা মনে করো বৈষম্যের শিকার হচ্ছে, সেখানে আমাদের ডাক দিয়েছিলেন আমাদের এক্সিস্টিং গভর্নমেন্টের পিতা, তো তোমরা জানো মোহাম্মদ শেখ মুজিবুর রহমান, তো তিনি করেছেন। এখন সবাই এসছে, এখন এক একজন পলিটিক্যাল ভিউ পরিবর্তিত হতেই পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু তখন হচ্ছে যে এইরকম যে লিডার বা হিটলার, সে হচ্ছিল যদি একনায়কতন্ত্র কায়েম করেছে, কিন্তু তার হচ্ছিল যে বাহিনী ছিল খুব অনুগত বিশ্বস্ত বাহিনী, তাই না? তাদেরকে নিয়ে তারা কিভাবে করলো তোমার ঘটনাগুলো জানবা। এরকম বিভিন্ন দেশে এই কাজ কিভাবে কাজ করছে, লিডার কিভাবে রোল প্লে করে এবং সেই লিডারের ইনফ্লুয়েন্সের লোকজন কিভাবে কাজ করে এবং কিভাবে পরিবর্তন নিয়ে আসে, সেটা দেখার বিষয়, রাইট? তো এইভাবে বিভিন্ন ভাবেই পরিবর্তন সমাজে এসে থাকে। তো পরিবর্তনের ধারায় সমাজ বিজ্ঞানী, সমাজতাত্ত্বিকেরা বিভিন্ন সোসাইটি আলোচনা করে, এবং হচ্ছে সোসাইটি শুধু এমন না যে এক্সিস্টিং সোসাইটি, মনে করো বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের মধ্যে আবার বিভিন্ন কমিউনিটি আছে, সেই কমিউনিটির কালচার বা সেখানকার হচ্ছে সোশ্যাল অবস্থান কিরকম, এটা ভিত্তি করে শুধু নয়, কিন্তু এর পূর্বেও কি ছিল, বা এর 10 বছর বা 20 বছর বা 100 বছর পূর্বে কি ছিল, বা 50 বছর পূর্বে কি ছিল, এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কিরকম ছিল, হ্যাঁ, এই বিষয়গুলো বিভিন্ন ভাবে তারা হিসাব করে এক একজন এক এক ভাবে বিষয়টা দেখেছেন, এবং সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের আলোচনায়। তো সমাজের পরিবর্তনগুলো দেখেছে এবং তারা তথ্য প্রদান করেছেন যে সমাজ এভাবে পরিবর্তন হয়ে থাকে। তো এই তত্ত্বগুলোকে আমরা যদি মনে করো যে কোনো ক্যাটেগরাইজ করতে চাই, তো সেখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা এক ধরনের তত্ত্বকে বলে অবনয়ন তত্ত্ব, যেটাকে বলা হচ্ছে থিওরি অফ ডিটোরিয়েশন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যে সাইক্লিক্যাল তত্ত্ব, যেটাকে আমরা বলছি ইংলিশে, যে বাংলায় বলছি বৃত্তাকারমূলক তত্ত্ব। তারপরে আমরা বলছি থার্ড নাম্বার ক্যাটাগরিতে যাতে ক্ষেত্রে, সেটা হচ্ছে লিনিয়ার থিওরি বা হচ্ছে রৈখিক তত্ত্ব। এছাড়াও আরো কিছু থিওরির কথা আমরা আলোচনা করব, আমাদের আলোচনায় চলে আসবে। জাস্ট থিওরিগুলোর সঙ্গে তোমাদের নাম পরিচয় করে দেওয়া। নেক্সট ক্লাসে যখন আমি স্লাইড প্রেজেন্টেশন করবো, তখন তোমাদেরকে আমি স্লাইডের আলোকেই হোপফুলি ইনশাল্লাহ দেখাই দেবো যে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই চেঞ্জ গুলো আসছে। আমি মোটা দাগে কিছু কথা বলছি আর কি, এই বলার পরে তোমাদের যেহেতু আমি রেজিস্ট্রেশনে আরেকটু কথাবার্তা বলবো, তারপর তোমাদের পরীক্ষা সম্বন্ধে কিছু ব্রিফিংস করে পরীক্ষা নিয়ে নেবো। এই জন্য আজকে তোমাদের লোড বেশি রাখছি না, সেই জন্য লেকচারটা ওইভাবে কাটছাট করা হয়েছে। তো এইভাবে চেঞ্জ তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং এই চেঞ্জ গুলো কখনো পজিটিভ কখনো নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভের ভিত্তিতে চেঞ্জ হয়ে আসলে সেটাকে আমরা বলছি যে সমাজের অবনতি ঘটেছে, তাহলে আমাদের নতুন সমাজের গোড়াপত্তন ঘটাইতে হবে বা নিয়ে আসতে হবে। এই যে অবনয়ন তত্ত্বে এইভাবে দেখা, আমি থিওরি গুলো এখন ডিটেলসে যাবো না, জাস্ট আমি বলছি আর কি। আবার সমাজের যে অবস্থা তার থেকে আরো ভালো পর্যায়ে নিতে যেতে হবে, সেখানে সেটাও এক ধরনের হতে পারে। আবার সমাজের হচ্ছিল আরো বিভিন্ন ভাবে পরিবর্তন হতে পারে, শুধু যে ভালো পর্যায়ে নিতে যে হবে তা না, আরেকটা একটু চেঞ্জ দেখা দরকার। আমরা এভাবে দেখলাম, আরেকটা চেঞ্জ দেখি। এখন দেখা গেল সবাই যে ডেভেলপমেন্ট করছে মোটামুটি একই পর্যায়ে, কিন্তু বিভিন্ন রকম টেস্ট নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো বিভিন্ন আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রকম সিস্টেম গুলো দেখতে পারি, গভর্নমেন্ট সিস্টেমও দেখতে পারি। আবার হচ্ছে সোসাইটির টেকনোলজিক্যাল ইনোভেশন বা এডুকেশন বা হচ্ছে কৃষ্টি কালচার ইত্যাদির ভিত্তিতেও আমরা হচ্ছে পরিবর্তনগুলো দেখতে পারি। সো সোসাইটি হচ্ছে স্ট্যাটিক নয়, সোসাইটি হচ্ছে ডিনামিক। কিন্তু এই ডিনামিজমের পিছনে যে কিরণক গুলো, অর্থাৎ ফ্যাক্টরস গুলো বা অনুঘটক গুলো, সেগুলো কি আমাদের জানা দরকার। তেমনি তোমরা যে বিষয়গুলো নিয়ে রিসার্চ করছো, সেটার পিছনে যে একটা ঘটনা নিয়ে কাজ করছো, সেটার পিছনে হচ্ছে কারণগুলো কি, বা সেটা নিয়ে লোকজনের মতামত কি, লোকজন কি বোঝে, তারা কি করতে চায় এবং কি থিঙ্ক করে, এবং তাদের প্রেডিকশনটা কিরকম, এইগুলোর ভিত্তিতে তখন তুমি একটা আইডিয়া পাবো যে ম্যাক্সিমাম পিপল যাদের নিয়ে কাজ করেছে তারা এই ধরনের চিন্তা ভাবনা করছে, এবং তাদের একটা কমন সেন্সিক ধারণা হচ্ছে এটা, কিন্তু আদতেও সেটা কি
মানে যে রিয়েলিটির সঙ্গে খাপ খায় কিনা, তাদের নলেজ কোনো গ্যাপ আছে কিনা, বা তাদের যে চিন্তা ভাবনা করছে সেটা আদৌ হচ্ছে কিনা, বা তারা কিরকম হওয়া উচিত, তখন এটা থেকে আইডিয়া পেয়ে যাবে। তখন তাদের হচ্ছে যে এক্সপেকটেশন সেটা যদি রিফ্লেকশন ঘটাইতে চাও, তখন তুমি ঘটানো তোমার জন্য সহজ হবে। হ্যাঁ, এই জন্য যে অনেক সময় বলে যে লিডার গণসংযোগ করছেন, শুধু গণসংযোগের অর্থ এই নয় যে শুধু ভোটের আগে কিছু টাকা পয়সা বিতরণ করা বা ফোর্স ক্রিয়েট করা বা হাই হ্যালো করা বা মনে করো যে ভিক্ষুকের পায়ে গিয়ে লুটিয়ে পড়া বা সেজদা করা, প্রণীত করা বা চুমা খাওয়া বা আরো কিছু করা, দান দক্ষিণা দেওয়া, বা হচ্ছিল অস্ত্র দিয়ে ভয় প্রদর্শন করা বা এলাকা ছাড়ার হচ্ছে হুমকি দেওয়া ইত্যাদি যে বিষয়গুলো গণসংযোগের নামে আমরা ইউজ করে থাকি। তো সেগুলো করলে শুধু ওই সময় জন্য প্রযোজ্য নয়। গণসংযোগ মূলত হচ্ছিল তুমি জনগণকে তুমি জানবা, জনগণের দুঃখ দুর্দশা কি, তাদের প্রয়োজন, তুমি জনদরদি লিডার তোমায় বুঝতে হবে এবং তোমাকে সে তদানুযায়ী তাদের স্বার্থে কাজ করে যাবে। তখনই তো বোঝা যাবে হ্যাঁ তুমি একজন লিডার, তাই না? তুমি লিড করার উপযুক্ত এবং জনগণ তোমাকে পছন্দ করবে, তোমাকে সাপোর্ট করবে। সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রেই হোক, সে যে তুমি যদি একটা অফিসে হোক, অফিসে যদি কোনো লিডিং পজিশনে থাকো, সেখানে তোমার রোল কিরকম হওয়া দরকার। তুমি যে তোমার গ্রুপ রিসার্চ করছো, সেখানে তুমি যদি একটা দায়িত্ব নিয়ে কাজ করো, প্রত্যেকেই যার যার দায়িত্ব, সেটাও তুমি তোমার গ্রুপকে কিভাবে সাপোর্ট করছো, এখানে তোমার ইম্পর্টেন্ট। এরকম বিভিন্ন জায়গাতেই এটা হয়ে থাকে, বুঝতে পেরেছো? লিডিং এর অর্থ এই নয় যে আমি এক্স ওয়াই জেড আমার পাওয়ার পজিশন অনেক, এই তোরা সবাই করবে এক্স ওয়াই জেড। আমি জানি তার নাম বলবো না, সে আমি ঢাকা ইউনিভার্সিটি দেখেছি, আমার সঙ্গে অনেক সময় রামবোর্ডও খেলেছে। তো পরে সে যখন ক্ষমতা পেয়ে গেলো ইত্যাদি, বেশ ভালো ক্ষমতা পেয়ে গেল, তো তার হচ্ছে গেস্ট রুমে এসে তার পায়ে হচ্ছিল অনেক সিনিয়ররা বসে তাকে মনে করো যে ভাই ভালো হ্যান ত্যান ইত্যাদি করে সেলুট করতে হতো বা প্রণতি জানাতে হতো। সো এটা এক্সেসিভ হয়ে গেছে। হ্যাঁ, তো এই সময় কিন্তু যে মানে পাওয়ার পজিশন থাকলেও যে বিবেক হারা হয়ে যাওয়া বা তালকানা দিশেরা হয়ে যাওয়া, এটা হতে নেই। কারণ এটা হলে কি হবে, তোমার ফোর্সের কারণে বা পাওয়ারের কারণে বা ইত্যাদির কারণে তোমাকে রেসপেক্ট ঠিকই করছে, কিন্তু তার মনে থেকে তোমার প্রতি কোনো রকম থাকলো না। কোনো এক সময় কোনো একটা অঘটন ঘটে গেলে তুমি তার কাছে সাপোর্ট পাচ্ছ না। হ্যাঁ, যে তোমার জন্য দরজা খুলে তোমাকে জন্য একটু সাপোর্ট করা বা তোমাকে একটু হেল্প করা, সেই ধরনের পাবে না, কারণ তোমার প্রতি তার মন থেকে ঘৃণা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে সে সম্মান করতে পারতো, কোনো তোমার পাওয়ার পজিশনের কারণে সে সম্মান করে যাচ্ছে, যেহেতু তারা হচ্ছে এখানে থাকতে হবে, অবস্থান করতে হবে। কিন্তু সাধারণ পিপুলের কথা বলছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো লক্ষণীয় আর কি। তো ক্যারিজমেটিক লিডার বা আরো বিভিন্ন ক্যাটাগরি লিডারশিপ আছে, লিডারশিপ যেহেতু আমাদের পড়ার এখন বিষয় নয়, তো তারা ওই ধরনের বৈশিষ্ট্যগুলো মেনটেন করেন আর কি। হ্যাঁ, তো সোসাইটিতে চেঞ্জ, আমরা বিভিন্ন রকম সভ্যতার কথা বলছি, কালচার যখন পড়তে গিয়েছিলাম তখন আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, এবং তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে আসছো সবাই, তো যদি সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে থাকো যে বিভিন্ন সুমরীয় সভ্যতা বা ইত্যাদি সভ্যতা ইত্যাদি ইত্যাদি সভ্যতার যেগুলো নাম পড়েছো, সেগুলো কিভাবে আসছে, কখন শোনা হয়েছে, কোন কোন জায়গায় হয়েছে, মেসোপটেমিয়ার সভ্যতা সরি বা হচ্ছে আমি আবার যেগুলো সোসাইটিস এর কথা বলছি, হান্টিং, ফুড গ্যাদারিং, এই যে পরিবর্তন হয়ে আসছে এবং সেগুলো পরিবর্তন কি কি বিষয়ের কারণে পরিবর্তনটা আসছে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তোমার ফ্যামিলিতে তুমি কিভাবে তোমার পরিবর্তন নিয়ে আসবে, তোমার ফ্যামিলির চেহারা তুমি কিভাবে পরিবর্তন করবে, বা তোমার সমৃদ্ধির বিষয়গুলো বা হচ্ছে এথিক্যাল স্ট্যান্ডার্ড বিষয়গুলো রিস্টাবলিশ করার বিষয়গুলো তুমি কিভাবে কাজ করবে, একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে বা একজন হচ্ছে রেসপন্সিবল হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে তোমার কিরকম রোল হওয়া উচিত। একজন লে পার্সন এবং তোমার কখনোই একরকম হতে পারে না, যদি হয় তাহলে তুমি বলতে তুমি নামধারী, তুমি আসলেই হতে পারো না। আর যদি বোঝে যে হ্যাঁ পার্থক্য আছে, তুমি তাদের জন্য চিন্তা ভাবনা করছো এবং তুমি তোমার যে রেসপন্সিবিলিটি সেটাকে তুমি পুরোপুরি উপলব্ধি করছো এবং সে অনুযায়ী কাজ করছো, তাহলে বোঝো হ্যাঁ তুমি একটা চেঞ্জ নিয়ে আসতে পারবা বা তাদের কল্যাণে কিছু কাজ করতে পারছো। এবং সবাই তাকিয়ে থাকে যে হ্যাঁ আমাদের জন্য আসো, কেউ কেউ কাজ করে, কেউ কেউ আবার করে না। হ্যাঁ, তো এনিওয়ে আমাদের দেখার বিষয় আর কি এগুলো। এবং ভালো কিছু করার জন্য কখনো রিটার্ন প্রত্যাশা করতে হয় না। হ্যাঁ, ভালো তো ভালোই, যাদের জন্য হলো তারা তো ভালোটা পেয়ে গেল, কিন্তু রিটার্নের জন্য তুমি তো রিটার্ন তো পেয়ে গেলা, তুমি এটা এক্সপেকটেশন করেছো, তার মানে তুমি ভালো করতে চাও না, তুমি রিটার্নের জন্য করেছো, তোমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, কারণ ভালোর গুণ তো সবসময় ভালো দিকেই যাবে, আর রিটার্ন যেটা আসা সেটা এসেই যাবে, আর ভালোর রিটার্ন আলটিমেটলি এসে যায় কোনো এক সময়। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমরা ইতিহাস থেকে দেখে আসছি। তো আজকে আমরা এই চেঞ্জের আলোচনাটাকে আর দীর্ঘায়িত না করে এখন তোমাদের রিসার্চের দিকে আমি চলে যাব। লেট মি ওপেন দ্য স্প্রেডশিট। স্টপ রেকর্ডিং। বিফোর দ্যাট তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। ইউ উইল গেট 1 minute টু ডু দ্যাট।
সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। Okay, let me now copy all the attendance. তোমাদের সবাই তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো, আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা কপি করে নিচ্ছি। যারা দিয়েছে একবার সেকেন্ড টাইম দিবে না, কারণ কেউ একবার দিয়ে থাকলে সেটা থেকে থাকবে। আচ্ছা, তোমাদের 133 জন উপস্থিত, 34 জন উপস্থিত। কেউ কেউ অলরেডি আসছে, চাকমা, বিদ্যা চাকমা, আউসাও দুজন আসছে। দেখি মোট কতজন হয়। তোমরা যদি এরকম করো যে আজকে পরীক্ষা, স্যার লিখতে আমি জয়েন করে আবার চলে গেলাম, এটা কিন্তু ঠিক হবে না। আমি এখানেও অবজার্ভ করবো, আমার অবজার্ভ করার সিস্টেম আছে। তোমরা কখন ঢুকেছো, কখন বের হয়েছো, সবগুলো আমার কাছে ডকুমেন্টস থেকে যায়, টাইম সহ। তো তোমরা বিষয়টা খেয়াল রাখবে। Anyway, so let me share now the screen. Where is the start recording? Recording আবার স্টার্ট করে ফেললাম এবং স্ক্রিন শেয়ার করছি। আমরা অনেকে ইনস্ট্রাকশন নিয়ে কথা বলছিলে, তো ইনস্ট্রাকশন দিয়ে শুরু করি। এই দেখো ইনস্ট্রাকশন গুলো, এলিমেন্টারি রিসার্চ ওয়ার্ক বেসড অন আওয়ার ক্লাস ডিসকাশন অন সোশিওলজিক্যাল মেথডস। এখানে আমি ডিটেলস ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি, ক্লিয়ার? তোমরা এটা পড়বে যেখানে কি কি বলা হয়েছে। এই যে প্রথমে দেখো যে তোমাদের ওই স্পেসশিপ কিভাবে পূরণ করতে হবে সেটা বলেছি। তারপর তোমাদের স্মল স্কেল রিসার্চ প্রজেক্ট, তোমরা যেটা নিয়ে কাজ করছো সেখানে কি কি করতে হবে, রেফারেন্স কয়টা আসবে, তারপর লিটারেচার কি করতে হবে, কয় পেজে হবে, তারপরে রেফারেন্সিং কিভাবে করবা। আমি রেফারেন্সিং করার সিস্টেম বলছি, প্যারাগ্রাফ দেওয়া করা যাবে না, কপি পেস্ট করা যাবে না, তোমাকে প্যারাফ্রেজিং করতে হবে। হ্যাঁ, এই 9টা ক্রাইটেরিয়া বলার পর এখন তোমার টপিকস এর আন্ডারে যে রিসার্চটা তুমি করছো সেটার মধ্যে কি কি পয়েন্টস থাকতে পারে তোমার রিপোর্টে অর্থাৎ প্রজেক্টে, সেখানে আমি পয়েন্ট গুলো বলে দিয়েছি। যে ইন্ট্রোডাকশন, তারপর লিটারেচার রিভিউ, মেথোডোলজি, এখন সেখানে কি কি করছো, তার মেইন বডি অফ ইউর এম্পিরিক্যাল ওয়ার্ক। হ্যাঁ, তারপরে বলেছি যে তোমার ইন্ডিভিজুয়াল গ্রেডিং, আসলে ইন্ডিভিজুয়াল গ্রেডিংটার কথাটা বাদই দাও। হ্যাঁ, এখানে প্রত্যেকেই তোমরা যে কাজ করছো সে কোন অংশে কিভাবে কি কাজ করছো সেখানে মেনশন করতে পারলে ভালো, না পারলে অসুবিধা নেই। ইন্ডিভিজুয়াল গ্রেডিং এর এখানে থাকবে না, সবাই মিলে সমন্বিত গ্রেডিং পাবে। আচ্ছা, আর হচ্ছে আইবোধ তোমার কিভাবে করলা, সে হাইপোথিসিস আমি বলেছি তোমার কি যে তোমাদের টার্গেট কি ছিল সেটা অ্যাচিভ করতে পেরেছো কি পারো নাই, বা কতটুকু পেরেছো, কোন জায়গায় গ্যাপ হয়েছে ইত্যাদি সব কথা বললা। তারপরে ডিসকাশনটা করলা, কনক্লুশনটা লিখে করলা। ঠিক আছে, এটা এইভাবে কাজ করবে আর কি। এবং এই যে দেখো এখানে দিস এলিমেন্টারি রিসার্চ ওয়ার্ক, এই জায়গায় ক্লিক করলেই, সরি, এই জায়গায় ক্লিক করলেই এই যে দেখতে পাচ্ছ তোমরা স্প্রেডশিটটা চলে আসছে। তাহলে তোমরা ইনস্ট্রাকশনটাও দেখলে, এবার স্প্রেডশিটটাও পেয়ে গেলে। এখন স্প্রেডশিট অনুযায়ী যারা কালার করেছিল, যে সময় আমি টাইম দিয়েছিলাম সে সময় আমি তাদের কালার যারা করেছে প্রত্যেকেরই আমি কমেন্টস করেছি, এবং পরে যারা আমার সঙ্গে কথা বলেছে তাদেরকে মৌখিকভাবে ফিডব্যাক দিয়েছি, এবং কিছু কিছু রিকোয়েস্ট আসার কারণে আমি তাদেরকে লিখিত ভাবেও ফিডব্যাক দিয়েছি।
ক্লিয়ার? তো আমি তোমাদের সামনে এখন অপশনটা এডিটিং অপশনটা করে দিচ্ছি আর কি। ঠিক তোমাদের এই যে এডিটর করে রাখা হয়েছে, আমি এডিটর সবগুলোকে যারা রেখেছিলাম সবাইকে এখন এডিটর থেকে শুধু কমেন্টর রেখে দিলাম। যারাই আছে প্রত্যেকেই কমেন্টার এখনই করে ফেলি। হ্যাঁ, এখন তোমাদের মিনওয়াইল যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার করে যাব। বলো তোমাদের কি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আমার রিসার্চটা ছিল স্যার একটু ছোট এরিয়া নিয়ে স্যার, মানে হাইওয়ে নিয়ে, অ্যাক্সিডেন্ট নিয়ে স্যার। মানে বলো। এখানে কতটা রেসপন্স হতে পারে স্যার? মানে আমি দেখছি স্যার এই বাসা প্রায় 100 থেকে 150-র মধ্যে মানে বাড়ি আছে স্যার। আমি যদি বাসা যাই তাহলে 150 পাবো, তাহলে আমি তো স্যার বুঝতেছি না যে এর বেশি আমি কি করে পাইতে পারি। হ্যাঁ, তুমি হাইওয়ে মানে অ্যাক্সিডেন্ট সেটা কোথায়, কোন এরিয়া ক্রস করছো? তোমার এরিয়া কোথায়? স্যার নাটোর হাইওয়ে স্যার, ঢাকা টু হচ্ছে নাটোর হাইওয়ে, মানে নাটোর হাইওয়ে অল্প একটু অংশ। তাহলে তুমি যেটা করবে, এই যে তুমি ওই জায়গাগুলোতে করতেছো সেটা করো, দ্যাটস গুড, তোমার আর কোনো সমস্যা। যেহেতু তোমার ফ্যামিলির সঙ্গে ওই জায়গায় কত, তুমি স্ট্যাটিস্টিক্স বলে দেবা। তোমার হচ্ছিল ওই লোকাল স্ট্যাটিস্টিক্স থাকে, তুমি ওই যে পৌরসভার ডেটা বা ইত্যাদি ডেটা বা হচ্ছিল যে গভর্নমেন্ট সাইডের ডেটা, সেখান থেকে ডেটা অলরেডি পাওয়া যাবে। সেই ডেটাগুলো লিখবা এবং কতগুলো আছে, এবং তুমি যে ঘরগুলোতে যাচ্ছ সবগুলো হচ্ছিল ক্যামেরার মাধ্যমে ছবি বন্দি করবা। করার পর তুমি সেখান থেকে ডেটা নাও এবং ওই রোডস এন্ড হাইওয়েস এর রিলেটেড রেসপন্সিবল পার্সন কারা আছে, অফিস কোথায়, তাদের কয়েকটা জায়গায় তুমি ইনফরমেশন নিবা। বুঝতে পেরেছো? সে তাদের কয়েকটা থেকে ইন্টারভিউ করবা। এটা রেসপন্সিবল কারা, যদি সবগুলো ছবি নিতে হবে স্যার? সরি স্যার সবগুলোর কি ছবি নিতে হবে? সবগুলো ছবি নিতে হবে। তুমি হচ্ছে দূর থেকে নিলা, এই যে মনে করো 5-10টা ঘর তোমার কাছে এসে এগুলো তুমি নিলা, আবার এভাবে করে নিয়ে তারপরে তুমি ছবিগুলো নিয়ে তুমি একটা ওয়ার্ড ফাইলের মধ্যে সবগুলো ছবিগুলো পেস্ট করো। পেস্ট করে নিজেদের তারিখগুলো নিয়ে যাও যে কবে কবে তুমি এগুলো করেছো। বলো স্যার একটু রুরাল এরিয়া তো স্যার, মানে একটু ছবি নিতে লাগলে কেমন যেন নেগেটিভ একটু ভাবে স্যার। তুমি পার্সোনাল ছবি যদি না নিতে পারো অসুবিধা নেই, যাদের পারমিশন দিচ্ছে তাদের নিবা। কিংবা তুমি বলো যে তাহলে আপনার ছবি দরকার নাই, মুখের দরকার নাই, আপনি একটু উল্টা মুখ হয়ে থাকেন, আমি ডকুমেন্টেশন হিসেবে আপনার বাড়ি একটা ছবি নেবো যে আমি কাজ করেছি, এটা আমার টিচার দেখতে চেয়েছেন সেই জন্য, তাহলে তার কোনো অসুবিধা থাকলো না। আপনার ফেস আমি নিচ্ছি না, আপনি উল্টা মুখ হয়ে থাকেন, এভাবে তাকে কনভিন্স করে নিবা। আর আপনি যদি দিতে রাজি হন তাহলে আপনার নাম অনেক স্যার অনেক বাসা আছে স্যার, বাসার ছবি নিতে দেয় না। তাহলে তুমি দূরে যাচ্ছ, দূরে যে তোমার হচ্ছে সেলফি উঠাইলা পাশে সহ, সেটা তো করতে পারো নাকি? কিন্তু আমি চাই যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত অমুক এরিয়া, আর দরকার হলে তুমি হচ্ছিল সম্পূর্ণ রোডের উপরে একটা করে একটা ম্যাপের মতো বানা যে তুমি এতটুকু এই কটা ছবি এই এরিয়া কভার করেছে, এভাবে তুমি দেখাই দিতে পারো। এটা অথেন্টিকেশন হয়ে গেল, ক্যাচমেন্ট এরিয়া বলে। স্যার তাহলে স্যার আমি রোডের ম্যাপ বানাই স্যার, তারপর অথরিটি যেগুলো আছে ওগুলা একটু ডিটেইলস দিলে হবে না ভালো করে? হ্যাঁ, তুমি রোডের ম্যাপটা বানাই তুমি ওই জায়গায় ঘরগুলোতে তুমি করে দিলে এবং ছবি যেগুলো নিলা সেগুলো তুমি অ্যাড করে দিলা, দিয়ে একটা ফাইলের মধ্যে অ্যাপেন্ডিক্স হিসেবে তুমি দিলা। আর অথরিটির মধ্যে তুমি অথরিটি খুঁজে বের করো যারা যে বিআরটি এর কোনো লোকজন আছে কিনা, তারপর হচ্ছে ট্রাফিক মেনটেন করে তাদের লোকজন কারা আছে। হ্যাঁ, তুমি এদের সঙ্গে আর হচ্ছে দুইজন জার্নালিস্ট, এদের হচ্ছে হলো এবং সিকিউরিটি অফিসার যদি কেউ থাকে, এভাবে মনে করো যে 5 থেকে 7 জন নিলে ভালো আর কি। হ্যাঁ, তো এদের হচ্ছে ইন্টারভিউ নিবা, যে ওদের অপিনিয়ন, তুমি যে কোশ্চেন গুলো এমসিকিউ টাইপের রেখেছো ওই এমসিকিউ থেকে সেটাকে ডিসক্রিপটিভ বানাবা, যেহেতু তাদের অপিনিয়ন নিচ্ছ, এবং সেটা তুমি লিখবা। এবং সেগুলোকে নেওয়ার পরে তুমি স্প্রেডশিট আরেকটা তৈরি করবা, কারণ এমসিকিউ আলাদা তুমি অ্যান্সার পাচ্ছ বাড়িওয়ালাদের কাছ থেকে। আর স্প্রেডশিটে তোমার কোশ্চেন গুলো রেখে অ্যান্সার দিয়ে প্রত্যেকের উত্তরগুলো এরকম বসে যাবে, তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম যেভাবে, সেখান থেকে তুমি হচ্ছে ফাইন্ডিংস গুলো নিয়ে এসে সুন্দর করে পরবর্তীতে লিখে ফেলবো আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আর কারো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো স্যার, আমার টপিকটা ছিল স্টাডি অফ অন ক্যাম্পাস র্যাগিং সিচুয়েশন অফ চুয়েট। এখন এই টপিকটার লিটারেচার রিভিউ কথা আমি কিছু বুঝতেই পারিনি। স্টাডি অন ক্যাম্পাস র্যাগিং, স্টাডি অফ অন ক্যাম্পাস র্যাগিং সিচুয়েশন অফ চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
হ্যাঁ, আচ্ছা, এখন এটার তারপর বলো। লিটারেচার রিভিউ কিভাবে লেখা যায়? লিটারেচার রিভিউতে র্যাগিং এর স্টাডি আছে, তো ইন্ডিয়াতে র্যাগিং এর স্টাডি আছে, এবং হচ্ছে র্যাগিং কিভাবে দেখা হয়। হ্যাঁ, তো সেটা তুমি গুগল ইট অ্যান্ড তুমি এটা রিলেটেড কি কি ফাইন্ডিংস পাও বা কি কি গবেষণা হয়েছে, হ্যাঁ, তুমি সেটা নিয়ে আবার পত্রিকায় কি কি আসছে, অনেক পত্রিকা নিউজ আসে, সেই পত্রিকার মানে নিবন্ধের রেফারেন্স তুমি দিতে পারো। দিয়ে তুমি তারপরে র্যাগিং এর স্ট্যাটিস্টিক্স কি, গভর্নমেন্টের রুলস গুলো কি কি, এবং এই গ্র্যাবিং নিয়ে এবং তারা গবেষণা করেছে, ফাইন্ডিংস দেখা গিয়েছে, এবং এটা লোকে দেখাচ্ছে না, এবং এই কারণে হয়ে থাকে এই জিনিসগুলো, এবং র্যাগিং হচ্ছিল না করার জন্য এই বিষয়গুলো তারা বলেছেন। আমাদের গবেষণা বিষয় হচ্ছে এটা, এবং আমরা আমরা অমুক জায়গায় ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং বিষয়টা কিভাবে হয়, এবং আমরা এই বিষয়গুলো দেখবো। কোন লিটারেচার রিভিউ সুন্দরভাবে হয়ে গেল, আমাদের সিস্টেম বলে দিয়েছে, তাই না? বুঝতে পেরেছো? আমি তো স্যার গুগলে সার্চ দিয়েছিলাম, কিন্তু স্যার এটা নিয়ে তেমন কোনো ইনফরমেশন পাই নাই আমি। কিন্তু গুগলে তুমি সার্চ দিয়ে পাবা, পত্রিকার নিউজ পাবা, আমি এটা দেখেছি। যতটুকু বেশ কিছু পত্রিকা নিউজ আছে, র্যাগিং এর বিষয়ে আসছে, পত্রিকা নিউজে আসছে, তুমি এটা দেখে দেখো ভালো করে। আচ্ছা স্যার, আর হচ্ছে ওই নিউজ পেপার কি রেফারেন্স দেওয়া যাবে? আচ্ছা, তুমি আমাকে একটা মেইল করো, আমি তোমাকে কিছু রেফারেন্স দিতে পারি আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আর তুমি ওই সার্চ করো, র্যাগিং সার্চ দিলে তুমি পেয়ে যাবে। আমি নিজেই দেখেছি যে ম্যাটেরিয়ালস আছে। আচ্ছা, তোমরা এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে আমি সবাইকে কমেন্টেটর করে দিয়েছি, মানে কমেন্টার দিয়ে দিয়েছি। এডিটর শুধু রেখেছি কাকে, যে এখানে কি আছে, প্রিন্সিপাল সোশ্যোলজি এ বি। আচ্ছা, এ কি টিচার্স কাকে বলছি, কি বলেছে এখানে, প্রিন্সিপাল সোশ্যোলজি এ বি। আচ্ছা, এটাও আমি এডিটর, কারণ আমি যেহেতু ওনার, আমি এডিট করতে হবে, আমি যদি কমেন্টও দিয়ে দিচ্ছি। টিচার্স এইটা তো থাকলো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সবাই কমেন্টর। কাজে এখন আর কারো কোনো কমেন্টস থাকবে না, কনফিউশন থাকবে না যে তাকে ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকেই তোমাদের যে বিষয়গুলো গ্রুপ যাই থাক, রিসার্চের বিষয়গুলো তোমরা সবাই, আমি সেভ করে ফেললাম, শুধু আমি একমাত্র পার্সন যে এখন ডিলিট করতে পারবো। স্যার রিপোর্ট কি স্যার হাতে লিখবো না কম্পিউটারে লিখবো? রিপোর্ট হাতে লিখবে না, কম্পিউটারাইজ করবো অবশ্যই, আমরা সব অনলাইনে করছি না। তুমি হাতে রেখে তুমি আমাকে কিভাবে আবার স্ক্যান করে পাঠাই দেবা? তাহলে তো সেটা আমি অ্যাকসেপ্ট করবো না। তোমার রিপোর্টটা অবশ্যই টাইপ হবে এবং কম্পিউটারাইজ হবে। আমি যে ফরম্যাটটা সবকিছু বলে দিয়েছি, ফন্ট সাইজ এভরিথিং বন্ধু আমি বলে দিয়েছি, দেখে নিবা। এবং রিপোর্টে তোমার যে পেজ বেশি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে তোমার ডেটা কালেকশন করতেই হতে পারে। আর তোমরা যে ডেটাগুলো ফাইল তৈরি করবো সবগুলোর ক্ষেত্রে অ্যাক্সেস আমি আগেই বলেছি যে সেভাবে রাখবা, যাতে করে আমি ভেরিফাই করে দেখতে পারি। এবং তোমরা যখন তোমাদের ডকুমেন্টস গুলো সাবমিট করবে, সেখানে তোমার লিঙ্ক গুলো দিবা, যে তোমার স্প্রেডশিটের লিঙ্ক কোথায় আছে, বা হচ্ছে গুগল ফর্মস খুলে সেটার লিঙ্কটা কোথায় আছে, সেটা আমি দরকার হলে আবার চেক করে দেখবো। তো প্রত্যেকেই এটা কাজ করে, প্রত্যেকের রিপোর্টের মধ্যে, যে তাদের স্প্রেডশিটের হোক বা হচ্ছে গুগল ফর্মস যেটাই হোক, সেটা লিঙ্কটা অনলাইনে কোথায় রেখেছো সেটা আমাকে শেয়ার করবো, যাতে করে আমি ওখান থেকে দেখতে পারি, এবং আমাকে ওনার হিসেবে রাখবো। আমি কমেন্টস করার দরকার হলে কমেন্টস করতে পারি, আমি নিজেই দরকার হলে আবার রিচেক করে দেখতে পারি। বুঝতে পেরেছো? আমি ক্লিয়ারলি তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, এরপরে তোমাদের কনফিউশন থাকার কথা নয়। স্যার সময়টা একটু বাড়াইলে ভালো হইতো। সময় তো আমি সুন্দরভাবে ভাগ করে দিয়েছি, এবং তোমাদের তো সেটা অনেকদিন আগে থেকে, প্রায় 3 সপ্তাহর বেশি হয়ে গেল, তাই না? তখন থেকে আমি তোমাদেরকে সময় দিয়ে রেখেছি। স্যার মিড ব্রেক পর্যন্ত স্যার দিলে পরে একটু ভালো হয়। তাহলে আমি তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছি সেই পুরোপুরি অক্ষরে অক্ষরে ইনস্ট্রাকশন মেনটেন করবে। এবং তোমাদের যেহেতু গ্রুপ ওয়াইজ যারা কাজ করছো তাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি, যারা ইন্টারভিউ করছো তাদেরও ভালো করার সম্ভাবনা বেশি। তো সবাই সিস্টেমেটিক ওয়েতেই কাজ করবে। তোমাদেরকে আমি সময় বাড়াই দিলাম, কিন্তু পরবর্তীতে এটা বাড়াই দিলাম বললে হবে না। তোমাদেরকে আমি দিচ্ছি টাইম 29 তারিখে যদি ক্লাস হয়, আর থার্সডে, আচ্ছা তোমাদেরকে আমি 25 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, ঠিক আছে?
21 তারিখ ছিল, 25 তারিখ পর্যন্ত সময় দিলাম। আর আমি এটা হচ্ছে তোমাদের কাজগুলো দেখার চেষ্টা করব শুক্র শনি এই দুদিন। এটা তো আমার জন্য টাফ হয়েছে, আমি এই পুরো সপ্তাহ জুড়ে দেখতে চেয়েছিলাম। তো এনিওয়ে, আমাদের লাস্ট ক্লাস যেহেতু 29 তারিখে হবে, তোমরা 25 তারিখে সাবমিট করে দেবে সব কাজ, দেরি করবে না। এবং এরপর যদি আমি খারাপ কাজ পাই, আমি খারাপ কাজকে খারাপভাবে মার্কস করবো, ভালো কাজকে ভালোভাবে মার্কস করবো। এটা কিন্তু তোমরা জেনে রাখো, বুঝতে পেরেছো? তো আজকের মতো তাহলে হচ্ছিল, এখন তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। আর তোমাদের কোনো কোশ্চেন আছে রিসার্চ সংক্রান্ত বিষয়ে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার এই আমরা যে ছবিগুলো নিব, যে ম্যাপের বা কোনো জায়গার ছবিগুলো নিব, এগুলো কি স্যার অ্যাপেন্ডিক্সে যোগ করে দিব? অ্যাপেন্ডিক্স হিসেবে দিয়ে দেবা। এবং তোমার লেখার মধ্যে তুমি যদি বলো যে আমরা অমুক এলাকায় ভিজিট করেছি, তাহলে সি অ্যাপেন্ডিক্স নাম্বার 1 বা অ্যাপেন্ডিক্স নাম্বার 2, তাহলে অ্যাপেন্ডিক্স এর যে নাম্বার 1 সেখানে দিয়ে দিলা স্টাডি লোকেশন, তারপরে অ্যাপেন্ডিক্স নাম্বার 2 দিলা যে কোশ্চেনিয়ার, অ্যাপেন্ডিক্স নাম্বার 3 দিলা। এগুলো পেজ কাউন্টের মধ্যে আসবে না। পেজ কাউন্ট হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন থেকে লেখা শুরু করলে সেখান থেকে কনক্লুশন পর্যন্ত। এর আগে যে কভার পেজে তোমাদের নাম দাম, টপিক্স এর নাম, বা তোমাদের সমস্ত কাজের অ্যাবস্ট্রাক্ট কিছু লিখছো কিনা, বা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট করছো কিনা, তোমাদের এক্সওয়াইজেড টিচার তোমাদেরকে এই করেছে, তোমরা এইভাবে কাজ করলা, অ্যাকনোলেজমেন্ট যেটাকে বলে, সেটা লিখলে সেটা তোমাদের এক্সট্রা বিষয়। এবং টেবিল অফ কন্টেন্টস দিবা, যে কোন কোন মানে পেজে কোন কোন চ্যাপ্টার বা কি কি কথা বলা হয়েছে, কোন পয়েন্টস এর কথা বলেছে। তো এইভাবে দিয়ে পরে হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত, এটা হচ্ছে তোমাদের পেজ কাউন্ট, যে পেজ নাম্বার তুমি দিয়েছে। বাকিগুলো তোমরা অ্যাপেন্ডিক্স হিসেবে দাও, ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম। এখন তোমাদের কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু হবে, কাজেই তোমাদের যদি কারো মানে ওয়াইফাই এর মাধ্যমে তুমি করছো বা ইত্যাদি, তোমাদের নেট কানেকশন সমস্যা হয়, সেটা আমার কাছে কনসিডারেশনের বিষয় থাকবে না। দরকার হলে তোমরা মোবাইলে কয়েক টাকা ঢুকাই নাও এবং মোবাইলের মাধ্যমে তোমার ইন্টারনেট শেয়ার করে কাজ করো, তাতে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? মোবাইলে 40 টাকা বা 50 টাকা ঢুকালে তুমি তোমার কাজ চালাই দিতে পারবা, বা এর চেয়ে কম টাকাতে তুমি কাজ, বা 20-25 টাকা ঢুকালে তুমি কাজ চালাতে পারবা। ইন্টারনেট নেটওয়ার্ক শেয়ার করো। এখন 55, আচ্ছা দেখি কয়টা বাজে। আমি তোমাদেরকে এই একটু পরেই তোমাদেরকে আমি লিঙ্কটা শেয়ার করব, তোমাদের গুগল ক্লাসরুমে তোমার লিঙ্কটা দেখবা, এবং দেওয়া মাত্রই তোমরা সেখানে শেয়ার মানে ঢুকে যাবা, এবং নির্দিষ্ট টাইমের মধ্যেই এক্সাম শেষ করবা। লেট সাবমিশন কেউ করবো না, মার্কস ডিডাক্ট হয়ে যাবে। তাহলে এখন তোমরা এই 5 মিনিট, তোমার কয় মিনিট আছে? হ্যাঁ 5 মিনিট তোমাদেরকে আমি একটু ব্রেক দিচ্ছি, কারণ ক্লাস শেষে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা। আমি কোশ্চেনটা ফিট করে এখন শিডিউল করে দিচ্ছি আর কি। আর কেউ কিছু বলতে চাও? কোন কোশ্চেন? স্যার যদি আমরা যদি এলাকা থেকে যেসব তথ্যগুলো নেব, এগুলো আপনাকে কিভাবে শো করবো, যেগুলো গুগল ফর্ম ছাড়া? এলাকা তোমাদের তো আমি এটা বলে দিয়েছি, এলাকা থেকে স্যার মানে কি এটা কি অ্যাপেন্ডিক্সে দিয়ে দেব স্যার? মানে যাদের পার্সন টু পার্সন ইন্টারভিউ করছো সেটা নাকি? জি স্যার। পার্সন টু পার্সন ইন্টারভিউ করছো, তোমার তো কোশ্চেনে একটা প্রিন্ট করা আছে, তাই না? তুমি তাদের কথা বলছো, সেটা তুমি তো রেকর্ড করছো, তাই না? তোমার তো রেকর্ডার একটা থাকবে, তো যে কথা বলছো সেটা তোমার রেকর্ড করতে হবে না? আর তুমি যদি টিক চিহ্ন টাইপের হয়, তো ও বলতেছে তুমি টিক চিহ্ন, তোমার কোশ্চেনে ওরকম টাইপের হয়, তাহলে তো তোমার তো একটা কোশ্চেন প্রিন্ট করলে হবে, তো অনেকগুলো কোশ্চেনে প্রিন্ট করতে হবে, তাই না? যতগুলো কোর্স ততগুলো কোশ্চেনে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে সেই কোশ্চেনার গুলো ছবি উঠাবা মোবাইলে, ওঠার পরে ওয়ার্ড ডকুমেন্টে নিবা, নেওয়ার পরে সেটাকে তুমি হচ্ছে গুগল ইয়াতে যে ওখানে সাইজটা কমায় নিয়ে আসবা, ওটার সাইজ কমায় নিয়ে এসে তারপরে তুমি একটা লিঙ্ক দিয়ে আমাকে লিঙ্কটা শেয়ার করে দিলাম, দেখে ফেললাম। বুঝতে পেরেছো? জি স্যার। আর যদি যাদেরকে তুমি ওই যে লিডার বা XYZ বা কোনো অফিসে গিয়ে ইন্টারভিউ করছো, সেগুলোকে আমি তো বলছি স্প্রেডশিট তৈরি করে সেখানে তাদের ইন্টারভিউ কথাগুলো সব ওখানে কিভাবে লিখতে হয় সেটা আমি বলে দিয়েছি, তোমরা গ্রুপ ডিসকাশন করে সেটা বুঝে নাও। তোমাদের মনে আছে তো আমি কিভাবে বলেছিলাম? যে আমি যেমন স্প্রেডশিট তৈরি করেছি, এই বাম সাইডে মনে করো সব কোশ্চেন গুলো তুমি একটা বা একটা কোশ্চেন দিয়ে দিলা, আর ডান সাইডে এরকম প্রতিটা ঘর অনুযায়ী এই মনে করো তোমার ফার্স্ট মনে করো যে এই হচ্ছে BRT এর হচ্ছে এক্সপার্ট, তাহলে BRT এক্সপার্ট, তুমি তার হচ্ছে রেসপন্স গুলো প্রতিটা কোশ্চেন অনুযায়ী একটা নিচে নিচে দেখে গেলা। তারপরে মনে করো যে পুলিশ, ট্রাফিক পুলিশের হচ্ছে এক্সপার্ট, তার ইনফরমেশন দিলা, এবং তার হচ্ছে পরিচয় টরিচয় সবকিছু এখানে লিখে রাখলা, আর হচ্ছে সেটা আমার জন্য আমি যাতে করে দেখতে পারি। তারপরে এরকম এভাবে পাঁচ দিয়ে সব লিখে গেলা, তাতে করে প্রতিটা কোশ্চেন অনুযায়ী সবাই কি উত্তর দিয়েছে তুমি দেখতে পারলা, সবগুলো উত্তরগুলো একত্রিত করলে মেইন কি কি পয়েন্ট আসছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারলো অটোমেটিক্যালি, তাই না? সো সেই পয়েন্টস অনুযায়ী তুমি লিখে বলো, আমি তো শিখে দিয়েছি।
তারপরে তুমি স্প্রেডশিটটা পরে আমার লিঙ্কটা শেয়ার করলে এবং অথরাইজেশন দিয়ে রাখলো, যাতে করে আমি ওখানে কাটা ছেঁড়া কি করা দরকার বা দেখা করার দরকার আমি দেখতে পারি, সবকিছু করতে পারি। ক্লিয়ার? এটা হয়ে গেল। আর কোনো কোশ্চেন আছে? আমাদের সময় অলরেডি হয়ে গেছে, আমি এখন শিডিউল করে দেবো, আর কোনো কোশ্চেন দিতে পারছি না, দুঃখিত। ক্লাসের পরে আমাকে কোশ্চেন করবে দরকার হলে, পরীক্ষার পরে। স্যার বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা হচ্ছে জি হোপ গ্রুপটা আমাদের হচ্ছে রিসার্চ ফাইল একটু চেক করে দেখবেন স্যার। আমরা হচ্ছে কোন গ্রুপ বললে? স্যার আমরা আমাদের কিছু কারেকশন করছিলাম রিসার্চ ফাইলে, তো হচ্ছে একটু চেক করবেন স্যার। আমরা কাজটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, রিস্ক ইন ফ্রি স্পিচ টপিকটা। স্যার বুঝতে পারছেন? তুমি একটা কাজ করো, আমাকে একটু মেইল করে, আমার ভালো করে মেইল করে আমার যে হাই যে মেইলটা আছে সেখানে মেইল দিয়ে পাঠাই দিও, ঠিক আছে? স্যার ক্লাস টেস্টের পর একটা মেইল করে দিব স্যার, সব একসাথে একটু চেক করে মেইল করো, আমি দেখবো আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখন তোমরা কিছুক্ষণ ইয়ে নাও, আমি তোমাদের পরীক্ষা 5 মিনিট পরে পরীক্ষা শুরু করবো, ঠিক আছে? 5 মিনিটের জন্য ব্রেক, জাস্ট 5 মিনিট পরে পরীক্ষা নেবো।
ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আকারে দিচ্ছি। ইউ উইল বি অ্যাসাইন্ড, এবং তোমাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী তোমরা পরীক্ষা নেবে এবং তোমাদের সততা অবলম্বন করবে। যেহেতু কোভিড-19 কারণে তোমাদের ঘরে বসে পরীক্ষা দিচ্ছ, তো আমি চেষ্টা করছি আর কি সেটা দেখার আর কি। তারপর তোমাদেরকে বলে দিচ্ছি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা পরীক্ষা দিয়ে দেবে। তোমাদের 5 থেকে পরীক্ষা হবে। এখন আমি তোমাদেরকে অ্যাসাইন করে দিচ্ছি, তোমরা সবাই তোমাদের গুগল ক্লাসরুম থেকে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে নাও। ইউর টাইম স্টার্টস নাও। অ্যাসাইন। স্যার কোশ্চেন তো এখনো পাইনি। তো আমি দেখতে পাচ্ছি যে কোশ্চেন চলে গেছে কিনা। তোমরা যে দেখো তোমাদের ক্লাস ওয়ার্ক গুগল ক্লাসরুমে দেখো অলরেডি চলে আসছে, স্ট্রিমের মধ্যে চলে আসছে। স্যার ডিউ দেখাচ্ছে 7:25 PM। 7:25 PM বলে তোমাদের এখন শুরু হবে, এখন থেকে তোমরা টাইম করবা। আমারটা হচ্ছে ফিনল্যান্ডে টাইম সেট করা আছে তো কম্পিউটারে। জি স্যার। তোমাদের এখনই শুরু করবে, এখন শেষ করবা। স্যার আমাদের সময় কতক্ষণ? সরি, আমাদের সময় টাইমটা কতক্ষণ? তোমাদের সময় হচ্ছে 20 মিনিট।
আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কে কতক্ষণ জয়েন করেছো, কয় মিনিটে জয়েন করেছো, সব দেখতে পাচ্ছি এবং সবকিছু আমার কাছে আসবে। সো তোমরা ডিউ টাইমে সবকিছু কাজ করবে, সব রেকর্ডেড থাকবে আর কি। এনিওয়ে, তোমাদের হাতে আর 9 মিনিট সময় আছে। You have 9 minutes left.